বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। প্রয়াত হলেন বর্ণবিদ্বেষ বিরোধী আন্দোলনের অবিস্মরণীয় নেতা নেলসন ম্যান্ডেলা। তার মৃত্যুতে গোটা বিশ্বের সাথে শোকস্তব্ধ ভারত। ভারত সরকার ঘোষণা করেছে 5 দিনের রাষ্ট্রীয় শোক। মানবাধিকার আন্দোলন এবং বর্ণবৈষম্যবাদের বিরুদ্ধে বিশ্বজোড়া লড়াইয়ের শেষ জীবন্ত কিংবদন্তি নেলসন ম্যান্ডেলা তার সংগ্রামী জীবনের যাবতীয় পদচারণায় সমাপ্তি রেখা টেনে দিয়ে বৃহস্পতিবার গভীর রাতে চিরনিদ্রায় অভিভূত হয়েছেন। মহাত্মা গান্ধীর ভাবাদর্শের অনুসারী কিংবদন্তি এই নেতা বিশ্ববাসীর কাছে দক্ষিণ আফ্রিকার গান্ধী হিসেবে অভিহিত ছিলেন। 95 বছর বয়সী ম্যান্ডেলা জোহানেসবার্গের হাউটনে নিজের বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। সম্প্রতি ফুসফুসে সংক্রমণজনিত অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হন। 3 মাসের সুদীর্ঘ চিকিৎসার পর গত 1 সেপ্টেম্বর তাকে বাড়িতে ফিরিয়ে আনা হয়। 5 ডিসেম্বর গভীর রাতে তার জীবনদীপ নির্বাপিত হয়। বর্ণবিদ্বেষ বিরোধী আন্দোলনের অবিস্মরণীয় নেতা নেলসন ম্যান্ডেলার মৃত্যুতে শোকস্তব্ধ গোটা বিশ্বের সাথে ভারতও। রাষ্ট্রপতি প্রণব মুখার্জি জননেতা ম্যান্ডেলার মৃত্যুতে গভীর মর্মবেদনা ব্যক্ত করে বলেন, ম্যান্ডেলা বিশ্বের নেতা, মনুষ্যজাতির অনুপ্রেরণার প্রতীক। ভারতের খুব কাছের বন্ধু ছিলেন তিনি। দুদেশের মধ্যে যোগাযোগ দৃঢ় করতে ম্যান্ডেলার অবদান সারা জীবন মনে থাকবে, কেননা সারা পৃথিবী এই অবদানের সাক্ষী। ম্যান্ডেলাকে প্রকৃত গান্ধীবাদী বলে অভিমত ব্যক্ত করে প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেন, ভাবনা ও কর্মোদ্যমী ম্যান্ডেলা একজন প্রকৃত গান্ধীবাদী। একটা বিভাজিত দুনিয়ায় ম্যান্ডেলা ছিলেন সাম্যের প্রতীক। তিনি ছিলেন বিশ্বচেতনার প্রতিভূ। ম্যান্ডেলার মৃত্যুতে ভারত নয়, গোটা বিশ্বই হারালো এক বর্ণময় ব্যক্তিত্বকে। শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, বৈষম্যের বিরুদ্ধে তার লড়াই মনে রাখবে গোটা বিশ্ব। দক্ষিণ আফ্রিকার প্রবাদ প্রতিম জননেতার মৃত্যুতে মুখ্যমন্ত্রী মানিক সরকার গভীর শোক জ্ঞাপন করেছেন। এদিকে তার মৃত্যুতে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে 10 ডিসেম্বর পর্যন্ত দেশ জুড়ে 5 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষিত হয়েছে। এই দিনগুলোতে রাজ্য জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। সরকারি পর্যায়ে কোনো বিনোদনমূলক অনুষ্ঠান হবে না বলে সরকারি প্রেস রিলিজে জানানো হয়। এক শোকবার্তায় মুখ্যমন্ত্রী বলেছেন, নেলসন ম্যান্ডেলা সারা বিশ্বে বর্ণবিদ্বেষ বিরোধী আন্দোলনের অন্যতম প্রতীক হিসেবে পরিচিত। তার মৃত্যুতে গোটা বিশ্ব শোকস্তব্ধ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এক মহিলা এটিএফ জঙ্গি আত্মসমর্পণ করল তেলিয়ামুড়া আসাম রাইফেলের নিকট। তার নাম রেবিকা দেববর্মা ওরফে যমুনা জমাতিয়া। সে 1998 সালে জঙ্গি দলে যোগদান করেছিল। আত্মসমর্পণ করল মহিলা এটিএফ জঙ্গি রেবিকা দেববর্মা ওরফে যমুনা জমাতিয়া। তার বাড়ি মান্দ্রাই থানাধীন বদনচন্দ্র পাড়ায়। ঘটনার বিবরণে জানা যায়, আজ সন্ধ্যায় তেলিয়ামুড়া রাঙ্কলপাড়া আসাম রাইফেলস 38 নং ব্যাটালিয়নে সে আত্মসমর্পণ করে। বাংলাদেশ চট্টগ্রাম এলাকায় ক্যাম্প থেকে পালিয়ে বহুদিন ঢাকা শহরে থাকার পর আজ আত্মসমর্পণ করে। তার সঙ্গে কথা বলে জানা যায়, 1998 সালে জঙ্গি দলে যোগ দিয়েছিল সে। বর্তমানে তার একটি 6 বছরের ছেলেও আছে, নাম প্রহর দেববর্মা। বাচ্চা নিয়ে কষ্টে আছে বলে সে জানায়, তাই বাধ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরবার ইচ্ছায় আত্মসমর্পণ করে। সে আরও জানায়, গত 28 নভেম্বর রাইমাবাড়ি দিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে। যদিও ক্যাম্পে সে সেবিকার কাজে ছিল। আসাম রাইফেল তাকে সন্ধ্যা 6:30 তেলিয়ামুড়া থানায় নিয়ে আসে এবং জিজ্ঞাসাবাদ ছেড়ে পুনরায় আসাম রাইফেল ক্যাম্পে নিয়ে যায়। কোথায় বাড়ি? কোন থানার এরিয়া? আপনি কি এটিএফ বৈরী দলের সঙ্গে যুক্ত ছিলেন? আপনি কোন দলে ছিলেন? কোন জায়গায় ছিলেন? ঢাকা ছিলেন। কবে গেছিলেন? 2008। ढाका से अब आया क्यों यहाँ पर? जब नॉर्मल लाइफ में फिर के आए हैं क्यों? এই যে স্বাভাবিক জীবনে ফিরেছেন কেন? কেন স্বাভাবিক জীবনে কেন ফিরছেন? কষ্ট, অনেক কষ্ট আছে। বাচ্চা নিয়ে খুব কষ্ট। কোন বর্ডার দিয়েছেন আপনার? কোন বর্ডার দিয়েছেন? রাশিয়া। হ্যাঁ, রাশিয়া। কবে এসছেন? 28 তারিখে। তারপর কোন জায়গায় থেকেছেন? রাশিয়া 8 নম্বরে গ্রামে। ঢাকার মধ্যে আপনি যে দলের সঙ্গে ছিলেন, এখানে আপনি কি র্যাঙ্কে ছিলেন মহিলাদের মধ্যে? আপনার কি পোস্ট ছিল? কি পোস্ট ছিল কি আপনার? আপনার পোস্টটা কি ছিল? আপনি কি কাজ?
ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 21 বছরে পা রাখলো দক্ষিণ জেলার চন্দ্রপুর ডিমাতলির সংহতি মেলা। উদ্বোধন করেন রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী ভানুলাল সাহা, ছিলেন ক্রীড়ামন্ত্রী শহীদ চৌধুরীও। নতুন এক অধ্যায়ের সূচনা হলো গতকাল। 21 বছরে পা রাখল সংহতির উৎসব চন্দ্রপুর ডিমাতলির সংহতি মেলা। রাজ্যের তথ্য সংস্কৃতি ও উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রী ভানুলাল সাহা প্রদীপ জেলে সূচনা করেন এই ঐতিহ্যবাহী মেলার। রাজনগর ব্লকের প্রত্যন্ত অঞ্চল ডিমাতলি বরাবরের মতোই সেজে উঠেছিল মেলাকে কেন্দ্র করে। এলাকার হিন্দু মুসলিম উপজাতি অংশের মানুষের উপস্থিতিতে সংহতি মেলার গুরুত্ব আরও একবার আলোচিত হলো বক্তাদের ভাষণে। অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে উদ্বোধক মন্ত্রী ভানুলাল সাহা বলেন, দপ্তর যুক্ত হয়েছে এবং ইজেডসিসির কর্মসূচির মধ্যে এটাকে অন্তর্ভুক্ত করে সীমিত আর্থিক অনুদান এখানে দিতে সম্ভব, দিতে পেরেছে। বিরাট মেলার যা খরচ অন্যভাবে তাকে সংগ্রহ করতে হচ্ছে। অন্যদিকে অনুষ্ঠানের প্রধান অতিথি ক্রীড়ামন্ত্রী শহীদ চৌধুরী বলেন, দড়িয়ে ঘোলা জলে মাছ ধরে রাজনৈতিক ফায়দা লোটার জন্য যারা চেয়েছিলেন তারা ব্যর্থ হয়েছে। আগামী দিনেও তারা সফল হতে পারবে না। যদিও আমরা দেখছি গুজরাটের ঘটনা আপনাদের মনে আছে, যিনি করলেন, যার নেতৃত্বে এই ঘটনা হলো, যার আমলে এই ঘটনা হলো, আজকে তাকেই দেশের প্রধানমন্ত্রী হিসেবে তুলে ধরে। উল্লেখ্য, গত 2-3 দিন ধরেই এই মসজিদ প্রাঙ্গণ খবরের শিরোনামে। ইংরেজ আমলের মুদ্রার কলস নজর কেড়েছে সকলের। বহু দূর গড়িয়েছে মুদ্রা পাওয়ার সংবাদ। গতকাল মেলা প্রাঙ্গণেও বেশ কিছু মুদ্রা জমা দেন গ্রামবাসীরা। আর সেই দর্শনীয় মুদ্রাগুলি উচ্চশিক্ষামন্ত্রীর হাতে তুলে দেন অনুষ্ঠানের সভাপতি বিধায়ক সুধন দাস। মুদ্রাগুলি সকলের জন্য প্রদর্শন করা হবে রাজ্যের সরকারি সংগ্রহশালায়। মঞ্চে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ভিসা অফিসের প্রথম সচিব ওবায়দুর রহমান, অধ্যাপক ডক্টর দেবব্রত দেবরায়, জেলাশাসক সৌমিত্র বন্দ্যোপাধ্যায়, ওয়াকফ বোর্ডের সচিব সহ অন্যান্যরা। এবছর সংহতি পুরস্কার প্রাপক বিশিষ্ট লেখক কবি অনিল সরকার ও সেলিম শাহর নাম ঘোষণা করা হয় মঞ্চে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে বক্সনগরে শুরু হলো দুদিনব্যাপী ডিওয়াইএফআই 16তম সুনামরা বিভাগীয় সম্মেলন। প্রধান বক্তা ছিলেন মন্ত্রী শহীদ চৌধুরী, সংগঠনের রাজ্য সভাপতি তাপস দত্ত প্রমুখ। এক প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে বক্সনগর সমস্মৃতি মিলনায়তনে আজ থেকে শুরু হয়েছে দুদিনব্যাপী ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের 16তম সুনামরা বিভাগীয় সম্মেলন। এই উপলক্ষে বিকেলে সমস্মৃতি মিলনায়তনের মাঠে অনুষ্ঠিত হয় প্রকাশ্য সমাবেশ। সমাবেশের প্রধান বক্তা ছিলেন রাজ্যের যুব ক্রীড়া বিষয়ক মন্ত্রী তথা প্রাক্তন যুব নেতা শহীদ চৌধুরী। এছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন ডিওয়াইএফআই রাজ্য সভাপতি তাপস দত্ত, সংগঠনের সুনামরা বিভাগীয় সভাপতি দীনেশ দাস, সম্পাদক অধীর ভৌমিক প্রমুখ। সমাবেশের প্রধান বক্তা শহীদ চৌধুরী বলেন, সবচাইতে বড় কথা হলো ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের মধ্যে সকল মানুষের ধর্মের অধিকার চর্চার সমান অধিকার আছে। কোন ধর্মের মানুষ অন্য একটা ধর্মের প্রতিষ্ঠানের উপরে বা ধর্ম চর্চা করার ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে না। ভারতবর্ষের সংবিধান ছুঁয়ে তারা ক্ষমতায় বসেছিলেন, সংবিধানকে মান্য করে তারা দেশ চালাবেন। সেই জন্য আমরা সেদিন বলেছিলাম যে বাবরি মসজিদ যাতে না ভাঙে তার জন্য যত রকম ব্যবস্থা আছে সরকারের দিক থেকে সমস্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। সাম্প্রদায়িকতার বীজ বাষ্প ছড়াতে চায় বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল, শিবসেনারা বাহিনীরা, তারা এই মসজিদটাকে চুরমার করে দিলেন ভেঙে। শুধু চুরমার নয়, এই মসজিদের ইট বালি সুরকি সিমেন্ট যা আছে সমস্ত অন্যত্র সরিয়ে নিয়েছেন, কোনো অস্তিত্ব রাখলেন না। একটা সরকার দেশের মধ্যে তখনও ছিল, নীরব দর্শকের ভূমিকা পালন করলেন, কোন রকম উদ্যোগ গ্রহণ করলেন না। এতে কি প্রমাণিত হয়? যারা এই কাজটা করেছিলেন এই দেশের বেশিরভাগ অংশের মানুষ এই ঘটনা করে তারা চেয়েছিলেন ওই লোকসভা নির্বাচনের আগে বেশি মানুষের সমর্থন নিয়ে
ভোটের বৈতরণী পার হওয়া যায় কিনা। রাজ্য সভাপতি তাপস দত্ত বলেন, আমরা লক্ষ্য করেছিলাম দ্বিতীয় বিশ্বযুদ্ধকে যেমন ঠেকাতে সক্ষম হয়েছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময় ছাত্র যুবরা সম্মিলিত হয়ে স্লোগান তুললেন, পৃথিবীতে আমরা আরেকটা বিশ্বযুদ্ধ চাই না। এইরকম আহ্বানকে সামনে রেখে গোটা পৃথিবীর ছাত্র যুবরা সম্মিলিতভাবে আওয়াজ তুলেছিলেন, আমরা শান্তির জন্য লড়াই করব, পৃথিবী থেকে যুদ্ধমুক্ত পৃথিবী গড়বার জন্য আমাদের লড়াই অব্যাহত থাকবে। আমরা দেখছি এই লড়াই যত বেশি অগ্রসর হচ্ছে, এই লড়াইতে মানুষ যখন সমবেত হচ্ছে, তখন মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সেই সরকার তাদের বাজেট, সেই বাজেটের 40% টাকা আজকে তারা বরাদ্দ করছেন সামরিক খাতে। একটা দেশ তার দেশ পরিচালনায়। প্রকাশ্য সমাবেশ শেষে শুরু হয় সম্মেলনের কাজ। সংগঠনের পতাকা উত্তোলন করেন ডিওয়াইএফআই সোনামুড়া বিভাগীয় সভাপতি দীনেশ দাস। তারপর একে একে বিভাগীয় ও গণ আন্দোলনের নেতৃত্বরা শহীদ বেদিতে মাল্যদান ও শ্রদ্ধা জানান। সম্মেলনে 12টি অঞ্চল থেকে মোট 305 জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। রতন দাসের রিপোর্ট, খবর ত্রিপুরা। খোয়াই ব্লক অন্তর্গত চেবড়ি গ্রাম পঞ্চায়েতের একের পর এক দুর্নীতির অভিযোগ এনে খোয়াই মহকুমা শাসকের নিকট ডেপুটেশন দিল এলাকার সিপিএম কর্মী সমর্থকরা। খোয়াই ব্লক অন্তর্গত কংগ্রেস পরিচালিত একমাত্র পশ্চিম চেবড়ি গ্রাম পঞ্চায়েতে একের পর এক দুর্নীতির অভিযোগ এনে আজ খোয়াই মহকুমা শাসক সমিত রায় চৌধুরীর নিকট ডেপুটেশন দিল রাজ্যের শাসক দল সিপিআইএম। সিপিআইএমের অভিযোগ, ইদানিংকালে এমজিএন রেগা, পিডিএফ পান এবং পঞ্চায়েতের নিজস্ব তহবিল থেকে প্রায় 33 লক্ষ টাকার মতো লুটপাট করেছে কংগ্রেস পরিচালিত এই পঞ্চায়েতটি। এদিন দুপুরে সিপিআইএমের সুভাষ পার্ক দলীয় অফিস থেকে এই এলাকার জনগণেরা মিছিল করে অফিসটিলা মহকুমা শাসকের নিকট মোট 11 দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করে এবং অতি সত্বর এই দুর্নীতির অভিযোগে প্রধান সহ অন্যান্যদের গ্রেপ্তারের দাবি রাখে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। যাত্রীবাহী উইঙ্গার ও বোলেরো গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো একজন গাড়ি চালকের, আহত হয়ে 7 জন। ঘটনা চরিলাম মোটর স্ট্যান্ড সংলগ্ন এলাকায়। বিশালগড় থানাধীন আগরতলা সাবরুম জাতীয় সড়কের চরিলাম মোটর স্ট্যান্ড সংলগ্ন এলাকায় গতকাল রাত 2টা 30 মিনিটে উদয়পুর থেকে বিয়ের যাত্রী নিয়ে উইঙ্গার TR01D 2578 গাড়িটি বক্সনগরের উদ্দেশ্যে যাওয়ার সময় আগরতলা থেকে বিয়ে ছেড়ে আসা বোলেরো TR01E 3152 গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই উইঙ্গার গাড়ির চালক দিবাংশু দাসের মৃত্যু হয়। তার বাড়ি বক্সনগর কলসিমোড়া এলাকায়। ওনার গলার কণ্ঠনালী কেটে যাওয়ায় ঘটনাস্থলে মৃত্যু হয় তার। অন্যদিকে বোলেরো গাড়ির 6 জন এবং উইঙ্গার গাড়ির 1 জন যাত্রীসহ মোট 7 জনকে বিশালগড় মহকুমা হাসপাতাল থেকে জীবিত পাঠানো হয় চিকিৎসার জন্য। দুর্ঘটনার মূল কারণ হলো চরিলাম মোটর স্ট্যান্ড সংলগ্ন এলাকায় জাতীয় সড়কের পাশে 2টি হোটেল আছে। প্রায় সময়ই জাতীয় সড়কের মধ্যে বাসের গাড়িগুলি থামানো অবস্থায় থাকে। 2 দিক থেকে গাড়ি আসলেও দেখা যায় না। ওই হোটেলের সামনে প্রায় সময়ই দুর্ঘটনা ঘটে। গত 15 দিন আগেও চরিলামের পরিমল চৌমনি এলাকায় বাস দুর্ঘটনায় এক পথযাত্রীর মৃত্যু হয়। গতকালকে আমরা বিয়ে থেকে যাওয়ার সময়, বিয়ে থেকে আসার সময় এখানে 2টা বড় বড় পাঞ্জাবি দাঁড়িয়ে আসলো বাসে। এরপরে আসার সময় 2টা কুইজার গাড়ি সামনাসামনি সংঘর্ষ হয়। সংঘর্ষ হওয়ার ফলে একটি কুইজারের ড্রাইভার জায়গা নিহত হইল, আর 6 জন গুরুতর অবস্থায় জীবিত হাসপাতালে এখন ভর্তি আছে। চরিলাম থেকে শম্পা ভূমিকের রিপোর্ট, খবর ত্রিপুরা। ফের গ্রেপ্তার হলো কুখ্যাত সমাজদ্রোহী শ্যামল দাস। গতকাল দুপুরে রানীর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ফের গ্রেপ্তার কুখ্যাত সমাজদ্রোহী শ্যামল দাস। গতকাল দুপুরে রানীর বাজারে এক মারুতি গাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানায়, মারুতি ভাড়া করে গুয়াহাটি পালিয়ে যাচ্ছিল আগরতলার দাগী সমাজদ্রোহী। খুন, অস্ত্র ব্যবসা, অপহরণ সহ কয়েকটি মামলায় সে অভিযুক্ত। বেশ কয়েক মাস ধরে পলাতক ছিল।
ভট্টপুকুরে বিশ্বজিৎ বণিক খুনের মামলায় নিম্ন আদালতে 10 বছর সশ্রম কারাদণ্ড হয়েছিল তার। পরে হাইকোর্টে খালাস পেয়ে যায়। ছাড়া পাওয়ার পরই ফের অপরাধ চক্রে জড়িয়ে পড়ে। মইচমনিতে অঙ্কন ঘোষের বাড়িতে অস্ত্র রাখা দিলীপ ঘোষ খুনের মামলায় অভিযুক্ত। আজ তাকে আদালতে হাজির করে পুলিশ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ডিওয়াইএফআই দ্বিতীয় 18 মুরা অঞ্চল সম্মেলন অনুষ্ঠিত হয় মহারানীপুর দ্বাদশ বিদ্যালয়ে। এতে অঞ্চলের 5টি ইউনিট থেকে 130 জন প্রতিনিধি অংশ নেয়। ডিওয়াইএফআই এর দ্বিতীয় 18 মুরা অঞ্চল সম্মেলন অনুষ্ঠিত হয় মহারানীপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের হলঘরে। উপস্থিত ছিলেন পার্টির তেলিয়ামুড়া বিভাগীয় সম্পাদক সুধীর সরকার, ডিওএফআই তেলিয়ামুড়া বিভাগীয় সম্পাদক অনিমেষ গোপ, অঞ্চল সভাপতি অনুরাগ দে ও রাজ্য সভাপতি তাপস দত্ত সহ প্রমুখ। অঞ্চলের 5টি ইউনিট থেকে মোট 130 জনের প্রতিনিধি দল সম্মেলনে যোগ দেয়। প্রধান বক্তা তাপস দত্ত তার ভাষণে পুঁজিবাদী ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আলোচনা করেন। পৃথিবীতে যদি উৎপাদন হয় সামাজিক, তাহলে তার উৎপাদনের যে উৎপাদিত সামগ্রী তার মালিকানা দাবি করতে পারে না কোনো ব্যক্তি গোষ্ঠী অথবা কোনো এক ব্যক্তি। ফলে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে উৎপাদনের মালিকানা হওয়া সামাজিক হওয়া প্রয়োজন। প্রশ্নটা এখানে হচ্ছে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন একটা প্রশ্ন তুলে দিয়েছে, তারা একটা মতাদর্শের কথা বলছে, আর সেই মতাদর্শের কথা বলছে বলেই আমাকে মানতে হবে এটা কথা নয়। এর পেছনে লজিক কি, এর পেছনে কারণটা কি, এর পেছনে যুক্তি কি, আর সেই যুক্তিতে আপনি যতক্ষণ না আসতে পারছেন নিজেকে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। দেশের সঙ্গে রাজ্য যথাযথ মর্যাদায় উদযাপিত হলো ডক্টর বি.আর. আম্বেদকরের 58তম প্রয়াণ দিবস। রাজ্যের মূল অনুষ্ঠানটি হয় ত্রিপুরা স্টেট মিউজিয়ামের সামনে। দেশের সঙ্গে রাজ্য উদযাপিত হলো ডক্টর বি.আর. আম্বেদকরের 58তম প্রয়াণ দিবস। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপিত হলো। এদিন সকালে তফসিলি জাতি কল্যাণ ও অন্যান্য অনগ্রসর দপ্তরের উদ্যোগে ত্রিপুরা স্টেট মিউজিয়ামের সামনে আম্বেদকরের মর্মর মূর্তিতে ফুলমালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। দপ্তরের মন্ত্রী রতন ভৌমিক, উচ্চশিক্ষামন্ত্রী ভানুলাল সাহা, রাজ্য যোজনা পরিষদের ভাইস চেয়ারম্যান অনিল সরকার, কমিশনার সচিব শান্তনু দাস, দপ্তরের অধিকর্তা আর.এম. মালাকার, কবি দিলীপ দাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ফুলমালা দিয়ে তার প্রতি শ্রদ্ধা জানান। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। এতে অংশ নেন আম্বেদকর ব্রিগেডের শিল্পীরা, ছিল বিভিন্ন স্কুলের আবাসিক ছাত্রছাত্রীরাও। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। অবশেষে বেআইনি ফেন্সিডিল কারবারিদের বিরুদ্ধে সাঁড়াশি আক্রমণের মনোভাব নিয়ে ময়দানে নামল পুরনো রাজবাড়ী থানার পুলিশ। অবশেষে বেআইনি ফেন্সিডিল কারবারিদের বিরুদ্ধে সাঁড়াশি আক্রমণের মনোভাব নিয়ে ময়দানে পুরনো বড়পাথুরে থানার পুলিশ। গত সোমবার অবৈধ নেশা সামগ্রী ও নকল কারখানা ধরতে গেলে বিলোনিয়ার এক্সাইজ কর্মীদের উপর হামলা হয় বড়পাথুরিতে। দুদিন পর এক্সাইজের এসআই দীপঙ্কর দাস থানায় মামলা করার পর একটু নড়ে বসে পুলিশ। বৃহস্পতিবার রাতে বড়পাথুরি এলাকায় হানা দিয়ে হামলাকারী পাচার বাণিজ্যের এক অভিযুক্তের ইয়ামাহা মোটর বাইক নিয়ে আসা হয় থানায়। গতকাল সকালে ফের এসআই স্বপন চন্দ্র দাস ও অভিজিৎ মণ্ডলরা জয়চাঁদপুর থেকে ওই দিনের হামলায় মূল অভিযুক্ত দিলীপ সূত্রধরের ফেলে যাওয়া সদ্য কেনা মারুতি ইকোভ্যানটি পরিত্যক্ত অবস্থায় খুঁজে পেয়ে নিয়ে আসেন থানায়। যদিও দিলীপ ও তার সাঙ্গপাঙ্গরা আজ পর্যন্ত নিখোঁজ বলে পুলিশ জানিয়েছে। তবে পুলিশ এবার শক্ত হাতে এগোবে বলেও থানা সূত্রে খবর। গাড়িটা সিজ করা হয়েছে আর কি, জয়চানপুর নেপালে দিয়ে গেছে এরকমই। হ্যাঁ, তো ওইখান থেকে গাড়িটাকে সিজ করে আনলাম। আমাদের এই ব্যাপারে কোনো ত্রুটি নাই। গত রাত্রের থেকে গতকালকের থেকে এখন পর্যন্ত কন্টিনিউ অপারেশন চলছে। একটা বাইকও নাকি? হ্যাঁ, একটা বাইকও রিকভারি হয়েছে। বাইক এবং তার যে গাড়িটা, দুটা রিকভারি হয়েছে। এখন তো যেই প্রিন্সিপাল আসামি ওনারা তো পাইতেছি না, বহুত চলছে। আমরা সাহেব সহকারে মানে এইটা অপারেশন চালাইছে, পাওয়া যাইতেছে না। তবে আমরা খুব দ্রুততার সঙ্গে এটা দেখতে আছি এবং আশা করি কিছু একটা হয়ে যাবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। তেলিয়ামুড়া কবি নজরুল বিদ্যা ভবনের এনএসএস ইউনিটের উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এতে 30 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। তেলিয়ামুড়া কবি নজরুল বিদ্যা ভবনের এনএসএস ইউনিটের 7 দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ শিবিরের অঙ্গ হিসেবে আজ বিদ্যালয়ে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। বিদ্যালয়ের শিক্ষক, ছাত্রছাত্রী ছাড়াও প্রাক্তন ছাত্ররাও স্বেচ্ছায় রক্তদান করে। শিবিরে মোট 30 জন ছাত্রছাত্রী স্বেচ্ছায় রক্তদান করে, যদিও তাদের লক্ষ্য ছিল 40 জন। রক্তদান শিবিরকে ঘিরে ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। আমাদের বিদ্যালয় কবি নজরুল বিদ্যা ভবনে আমরা যে 7 দিনব্যাপী স্পেশাল ক্যাম্পে প্রোগ্রাম করছি,
ওইটার অঙ্গ হিসাবে আমরা আজকে রক্তদান শিবিরের আয়োজন করছি। এই রক্তদান শিবিরে এখন পর্যন্ত কতজন রক্ত দিয়েছে? এখন পর্যন্ত 22-30 জন হবে। টার্গেট আপনাদের কতজন? টার্গেট আমাদের 35 থেকে 40 জনের মধ্যে। তো এই সব কি স্কুলের স্টুডেন্ট নাকি বাইরে থেকে কোনো যুবক রয়েছে? স্টুডেন্ট আছে, বাইরের বিভিন্ন ক্লাব থেকে যুবকরা আসছে রক্ত দিতে। তেলিয়ামুড়া থেকে সঞ্জিত দাসের রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজধানীর বনমালীপুর রাম ঠাকুর ক্যাপিটাল গ্যাস এজেন্সিতে আজ বিক্ষোভ দেখায় ভোক্তারা। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও গ্যাস না মেলায় তারা বিক্ষোভ দেখায়। বনমালীপুর রাম ঠাকুর আশ্রমস্থিত ক্যাপিটাল গ্যাস এজেন্সিতে আজ ভোক্তাদের মধ্যে বিক্ষোভ দেখা দেয়। তাদের বক্তব্য হলো, বহুদিন কয়েকবার লাইনে দাঁড়িয়েও তারা নিজ সিলিন্ডার পাওনা থেকে বঞ্চিত। কিন্তু কালোবাজারিদের রমরমা, কিন্তু ব্ল্যাকে গ্যাস কিনতে গেলে কোনো অসুবিধেই হয় না। 2 নম্বরই ভাবে তারা বিক্রি করতেছে। এইভাবে ঘুরতেছি। প্লাস এই আজকাল এইটা লাইনটা হয়েছে আমার এই 19-11 মাল আমার দেয়। এখন পর্যন্ত আমি মাল পাই না। কেন এই মালগুলি যাইতেছে কই? আমরা ডেট হইলো 14-11। আমার বই রাখতো না। আমার বই মাল দিব আগে গ্যাস দিতে হবে। গ্যাসের বই গাড়ি বানছে। ওইটা 3 মাস হবে। একটা গাড়িতে 306 বাকি গ্যাস থেকে লোক বাকি দিকো 184 টাকা দিতে। তারা যারা গেট খুলছে তারা নিজস্ব লোক, তারা কইছে আমরা গ্যাস চুরি করি। আমরা কইছি গ্যাস চুরি করি। তারা চুরি করে নিজে কইছে, স্বীকার করতে না। কত জলদি দিনের পর দিন এইভাবে গ্যাস ইয়ে করতেছে, এটা তো যুক্তি কথা না। দেখবি একটা গ্যাসের লেগে কি 4 দিনে কাজ বন্ধ করব মানুষে? আমরা বন্ধ হয়ে আমরা সবাই আছি। 10টার পরে 10টার দিন বই দেখতেছে গ্যাসের লিগে কোনো গ্যাস কোম্পানি 10টার সময় খুলে না। উত্তর গেট খুলে 9টার সময়, অন্য কানে বলে 8টার সময় খুলে। তারা 10টার সময় ওই 10টার সময় খোলার কথা, 10:30 বহু বছর ধরে তারা এইভাবে করতেছে। আমরা ঘুরাইতেছে। এখন তো নতুন সিস্টেম আবার একদিন বই জমা দিবেন, একদিন গ্যাস কিনবেন, তারপরে 5 দিন আইতে দিব। আমরা কি কাজ না? আমি আসতেছি শুধু বলে কালকে আসবেন, কালকে আসবেন, কালকে আসবেন। কালকে আসছি, তারপরে বলছে যে নোটিশ করিয়া যান, আজকে আসবো, আজকে আসবো করে এই অবস্থা। এইভাবে নির্যাতন আমরা কতদিন আগে আমরা চাই। পরে পুলিশ এসে ঘটনা নিয়ন্ত্রণে আনে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কাঠালিয়া ব্লকের জগৎরামপুর সাধুপাড়ার গ্রামবাসীদের দীর্ঘদিনের সমস্যার অবসান ঘটতে চলেছে। এলাকা উন্নয়নের কাজে গতি এনেছে পঞ্চায়েত। কাঠালিয়া ব্লকের জগৎরামপুরের সাধুপাড়ার কচিকাচা ছেলেমেয়েরা খাল, বিল, ছড়া, নালার জলে স্নান করতে হবে না আর। দক্ষিণ তৈছমা গ্রামের নিত্যবাসী পাড়ার নরেন্দ্র ত্রিপুরারও বাকি জীবনে আর কোনোদিন বৃষ্টির জল ভাতের থালায় পড়বে না। পুকুর খনন, গৃহ নির্মাণে ব্যস্ত এখন জগৎরামপুরের বহু পরিবার। চলতি অর্থ বছরে সাধুপাড়ার রতনমণি মোরা সিংয়ের পুকুর খনন চলছে রেগা প্রকল্পে। এদিকে নরেন্দ্র ত্রিপুরার গৃহ নির্মাণ হচ্ছে আইওয়াই প্রকল্পে। মাটির ওয়াল, টিনের ছাউনি দ্বারা নির্মাণ কাজে প্রতিটিতে ব্যয় হবে ৭৫,০০০ টাকা। 5ই ডিসেম্বর কথা হয় ভিলেজের চেয়ারম্যান ধন্যরানী ত্রিপুরা ও পঞ্চায়েত সচিব শুভেন্দু ভট্টাচার্যের সাথে। পঞ্চায়েত সচিব জানান, জগৎরামপুর চলতি অর্থ বছরে 11টি পুকুরের খনন কাজ চলছে দ্রুতগতিতে। অপরদিকে গৃহ নির্মাণ হবে মোট 41টি। এতে আইওয়াই প্রকল্পে 21টি, বন দপ্তরের প্রকল্পে নির্মাণ হবে 20টি। উপকৃত হবে গৃহহীন পরিবার। ভিলেজের চেয়ারপারসন ধন্যরানী ত্রিপুরা জানান, গ্রামে যথেষ্ট উন্নয়ন কাজ চলছে। কাজের গুণমান যেন ভালো হয় তার জন্য ভিলেজ কমিটির প্রত্যেক সদস্যরা সচেষ্ট। আমরা চাই স্থানীয় মানুষের ঐকান্তিক সহযোগিতা। আমরা এবারে অর্থ বছরে 19টা পুকুরের এস্টিমেট করছে। এরপর আমরা অলরেডি 11টা শেষ হয়েছে। এরপরে বাকিগুলি কাজ চলতেছে। আর দীর্ঘদিন আমরা এলাকা অনেক পাড়াতে মানে জনগণের নালা বা ইয়াতে স্নান টান করতো। এবারে যে সমস্যাগুলো আছে একটু কাইটা তুলতে পারছে, যেমন অনেকগুলিকে আমরা পুকুরের কাজ সম্পূর্ণ করতে পারছে। এই কারণে আমরা মানে অনেক জনগণের কাছে থেকে যে বার্তাটা, ভালো বার্তাটা আমাদের কাছে পৌঁছে। আর আমরা যথাসম্ভব যে কাজগুলো আমরা আগে নিয়ে যাওয়ানোর লাগে আমরা পঞ্চায়েত সব সদস্য। পুকুরটা পাওয়ানোর আগে আমি সরা থেকে স্নান টান করতো
বা কোনো মানে আমার বাড়ির কাছাকাছি কোনো পুকুরে তার নাই এর লাগে আমি